রোহন একজন সরকারি কর্মচারী ছিল। অনেক সংগ্রামের পর সে রেল বিভাগে চাকরি পেয়েছিল। কিন্তু রোহন চাকরি পেয়ে যতটা খুশি ছিল ততটাই অখুশি ছিল, কারণ সে কোনো সাধারণ রেল স্টেশনে নয়, বরং ভারতের সবচেয়ে বিপজ্জনক রেল স্টেশনে চাকরি পেয়েছিল, যা বছরের পর বছর ধরে তার ভৌতিক গল্পের জন্য বিখ্যাত ছিল। এর নাম ছিল বেগুনকোদর রেল স্টেশন। এটি এতটাই বিপজ্জনক ছিল যে কয়েক বছর ধরে এখানে যে কেউ চাকরি পেত কয়েকদিনের মধ্যেই মারা যেত। রোহন ছোটবেলা থেকেই তার ঠাকুমার কাছ থেকে সেই রেল স্টেশনের ভৌতিক গল্প শুনেছিল। কিন্তু আজ যখন সে একটা রেল স্টেশনে চাকরি পেল, তখন সে চাইলেও সেখান থেকে চাকরি ছাড়তে পারত না, কারণ তার বাড়ির অবস্থা এমন ছিল যে একদিকে অসুস্থ বাবা, অন্যদিকে বোনের বিয়ে দিতে হবে। রোহন, আজ থেকে তোমার দায়িত্ব সময়সূচি একটু বদলে গেছে। তোমার শিফট এখন রাত্রে, তাহলে রাতে তোমাকে একাই পুরো প্ল্যাটফর্মের দেখাশোনা করতে হবে। কি 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 স্যার? কিন্তু স্যার, আমার যোগদানের সময় আমার দিনের শিফটের ডিউটি ছিল, তাহলে আজ হঠাৎ এই পরিবর্তন কেন? আমি রাতে এই রেল স্টেশনে একা থাকতে পারি না। আপনি তো জানেন এই রেল স্টেশন কতটা বিপজ্জনক। দেখো রোহন, এটা তোমার কাজ। তোমাকে যে কোনো সময় দিনের শিফটে বা রাতের শিফটে কাজ করতে হতে পারে। আবার এই রেল স্টেশনের কথা বলতে গেলে তোমাকে সারা জীবন এই কাজটি করতে হবে, তাই তোমাকে এর সাথে অভ্যস্ত হতে হবে। তোমার নিরাপত্তার জন্য তুমি এতটুকু করতে পারো যে রাত থেকে সূর্য উদয় পর্যন্ত তোমার কেবিন থেকে বেরানো হবে না। কিন্তু দেখো রোহন, তুমি যতই চাও না কেন আমি তোমাকে এতে সাহায্য করতে পারবো না। এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। যাই হোক, রাতে কেউ ওই প্ল্যাটফর্মেই নামতে সাহস করে না। ট্রেনের জানালা খোলা তো দূরের কথা, তাই চিন্তা করো না, কেবিন থেকে তোমাকে বেরাতে হবে না। সেই সময় প্রতাপ স্যার আমাকে এই কথা বলে চলে গেলেন। কিন্তু ছোটবেলা থেকে ওই রেল স্টেশন সম্পর্কে আমি যে গল্প শুনেছিলাম তা মনে পড়ে। রাতে সেখানে একা থাকার এবং আমার কর্তব্য করার সাহস পাচ্ছিলাম না, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। তারা বলে যে অসহায়ত্ব মানুষকে কিছু করতে বাধ্য করতে পারে না। আমার আর্থিক সীমাবদ্ধতা আমাকে এমন জায়গায় কাজ করতে বাধ্য করেছিল, যদিও আমি চাইনি। তখন সন্ধ্যে 7টা, আমার শিফট শুরু হওয়ার কথা ছিল রাত 10টায়। তাই আমি প্রস্তুত হয়ে আমার কোয়ার্টার থেকে বেরিয়ে পড়লাম। ঠিক তখনই ঘড়িতে 9:30 বাজল। রেলওয়ে স্টেশন সেখান থেকে খুব বেশি দূরে ছিল না, তাই আমি 10টায় স্টেশনে পৌঁছলাম। যখন আমি কেবিনে পৌঁছলাম, দিনের শিফটের প্রতাপ স্যার চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি তার ব্যাগ তুলে আমার কাঁধে হাত বুলিয়ে চলে গেলেন। তিনি চলে যাওয়ার সাথে সাথেই আমার মন, যা এখন পর্যন্ত একটু শান্ত ছিল, অস্থির হতে শুরু করলো। আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা অনুভব করছিলাম। কিন্তু নিজেকে বিভ্রান্ত করবার জন্য আমি আমার ফোনে একটি গান বাজালাম এবং ফোনটি সামনের টেবিলে রাখলাম। আমি চোখ বন্ধ করে চেয়ারে মাথা রেখে শুয়ে পড়লাম। তারপর আমার মনে হলো কেউ যেন খুব অদ্ভুত স্বরে আমার নাম ধরে ডাকছে, রোহন, রোহন। সেই আওয়াজ শোনার সাথে সাথে হঠাৎ চোখ খুলে পুরো ক্যাবিনটা ঘুরে দেখলাম, কিন্তু কেউ নেই। পুরো ক্যাবিনে কোনো শব্দ নেই, কোনো নাড়াচাড়া নেই। এটা দেখে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। ফোনে একটা বিরক্তিকর গান বাজতে শুরু করলো, যা আমি জীবনে আগে কখনো শুনিনি। সেই গানের ভাষা এবং কণ্ঠস্বরও একটু অদ্ভুত ছিল। হঠাৎ সেই আওয়াজটা আপনা আপনি জোরে জোরে হতে শুরু করলো। শুনতে শুনতে মনে হলো যেন আমার কানের পর্দা ফেটে যাবে। গান থামাতে ফোনটা তোলার সাথে সাথেই আমার ফোনের পুরো স্ক্রিনটা কালো হয়ে গেল। আমি পাওয়ার বোতাম দিয়ে ফোনটা বন্ধ করবার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ আমার ফোনটা এমন হয়ে গেল যে আমি আর বন্ধ করতে পারছিলাম না। সেই আওয়াজের বিরক্ত হয়ে আমি 2 হাত দিয়ে কান চেপে ধরলাম। তারপর হঠাৎ সব কিছু খুব শান্ত হয়ে গেল। চোখ খোলার সাথে সাথেই মনে হলো যেন কেউ আমার ক্যাবিনের দরজায় খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছে। কিন্তু এত রাতে পুরো প্ল্যাটফর্মে আমি ছাড়া আর কেউ নেই, তাহলে কে আমার ক্যাবিনের দরজায় ধাক্কা দিচ্ছে? এই ভেবে আমি
থামতে লাগলাম। তবু আমি সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলাম, কে? বাইরে কে? আমাকে সাহায্য করুন স্যার, দরজা খুলুন, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান। এটা একটা মেয়ের আওয়াজ। রাতে এই সময় একটা মেয়ে এখানে কি করছে? না, এটা একটা কৌশল। আমি দরজা খুলব না। এই ভেবে আমি দরজা খুললাম না এবং চুপচাপ আমার চেয়ারে বসে পড়লাম। তারপর মেয়েটি আবার ক্যাবিনের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলো এবং সাহায্যের জন্য অনুনয় বিনয় করতে লাগলো। দয়া করে আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, দরজা খুলুন। তার জোরে কান্নার আওয়াজ শুনে আমার মনে হলো যে সত্যি কোনো মেয়ে সমস্যায় পড়েছে। তাই তাকে সাহায্য করবার জন্যে আমি আমার ক্যাবিনের দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথেই আমি দেখতে পেলাম দুধের মতো সাদা যেন কোনো অপ্সরা নেমে এসে আমার সামনে এসে হাজির হয়েছে। তাকে দেখার সাথে সাথেই আমি তার সৌন্দর্যে মোহিত হয়ে গেলাম। যেন তার সৌন্দর্য আমার হৃদয় ও মনকে সম্মোহিত করে ফেলেছে। কাঁদতে কাঁদতে সে আমায় কি বলছিল আমি এটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। তারপর হঠাৎ সে আমাকে তার হাত দিয়ে পিছনে ঠেলে আমার ক্যাবিনের ভিতরে এসে দরজা বন্ধ করে দিল। দয়া করে আজ রাতটা আমাকে এখানে লুকিয়ে রাখো, সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে, কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? দেখো, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি পুলিশকে জানাতে পারি। না না, কাউকে ফোন করো না। আমি আজ রাতে গোপালকে নিয়ে পালাতে যাচ্ছিলাম। আমরা একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু আমার বাবা এই কথা জানতে পেরেছিলেন। গোপালও কোনোভাবে এখান থেকে পালাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু আমি এখান থেকে গেছি। গোপাল আগামীকাল সকালে আমাকে নিতে আসবে, তাই আমি ওর সাথে এখান থেকে চলে যাব। কিন্তু সকাল পর্যন্ত আমাকে সাহায্য করো। যদি আমরা পরিবারের সদস্যরা আমাকে খুঁজে পায় তাহলে তারা আমাকে মেরে ফেলবে। তাই আমি এখানে এসেছি, কারণ রাতের এই সময় কেউ আমাকে খুঁজতে আসবে না। তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চিন্তা করো না। কিন্তু মনে হচ্ছে তোমার ঠান্ডা লাগছে। তুমি আসার পর থেকে কাঁদছো। তুমি এখানে বসে থাকো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য চা আনবো, তোমার ভালো লাগবে। আচ্ছা। ওখানে সেখানে বসিয়ে আমি ক্যাবিনের রান্নাঘরে তার জন্য চা বানাতে গেলাম। চা প্রস্তুত ছিল। আমি চা নিয়ে তার কাছে যাচ্ছিলাম। এমন সময় আমি তার খুব জোরে চিৎকার শুনতে পেলাম। ওর চিৎকার শুনে আমার হাতের চায়ের কাপটি হাত থেকে পিছলে পড়ে গেল। আমি ভাবলাম মেয়েটির পরিবারের সদস্যরা হয়তো তাকে কোথাও ধরে ফেলেছে। এই ভেবে আমি খুব তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম এবং দেখলাম আমার ক্যাবিনের দরজা খোলা এবং সে মেয়েটিও সেখানে নেই। ক্যাবিনের মেঝেতে কিছু রক্তের দাগ ছিল। আমি সেই মেয়েটিকে নিয়ে চিন্তিত হয়ে পড়লাম। আমি দ্রুত আমার ক্যাবিন থেকে বেরিয়ে এলাম এবং ক্যাবিনের ডান দিক থেকে আমি তাকে আবার দেখতে পেলাম। আমি একটি চিৎকার শুনতে পেলাম এবং তার দিকে দৌড়ে গেলাম এবং দেখলাম যে মেয়েটি মাটিতে বসে আছে, পিঠ আমার দিকে। সে কাঁদছিল এবং হাতে কুঠোর নিয়ে কাউকে নির্মমভাবে আক্রমণ করছিল। এই দৃশ্য দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে কয়েক মিনিট আগে যে মেয়েটি আমার কাছে এসে কাঁদছিল এবং সাহায্য চাইছিল, সে এখন হাতে কুঠার নিয়ে কাউকে নির্মমভাবে আক্রমণ করছে। এটি দেখার পর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আমি তাকে ডাকলাম, তুমি তুমি কি করছো? তুমি কি কাউকে মেরে ফেলেছো? আমি এই কথা বলার সাথে সাথে সে কুঠার দিয়ে আক্রমণ বন্ধ করে দিল এবং সে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই আমি ভয় পেয়ে গেলাম, যেন আমার আত্মা আমার শরীর ছেড়ে চলে গেছে। তার পুরো মুখ রক্তে ঢাকা ছিল এবং চোখের জায়গায় কেবল কালো পুতুল ছিল। তার মুখ খারাপভাবে কাটা এবং ছিঁড়ে গেছে। সে খুব ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে হাসলো। তার লম্বা কালো দাঁতের দিকে তাকিয়ে আমার মনে হলো যেন আমি ঘৃণায় বমি করব। সে তার সামনে পড়ে থাকা মৃতদেহের মাংস হাত দিয়ে ধরে খাচ্ছে। ওকে দেখে আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে ভয়ে আমার পা জমে গেল। সে তখন আমার দিকে ফিরে ভয়ঙ্কর হাসিতে হাসতে লাগলো
তারপর আমি তাকে সেখান থেকে দৌড়ে যেতে দেখলাম। আমার মনে হলো ও এখন ওখান থেকে চলে গেছে। তাই আমি একটু এগিয়ে গিয়ে সেই মৃতদেহটি দেখতে গেলাম। আমি পুলিশকে খবর দেওয়ার জন্যে এটি দেখতে গিয়েছিলাম, কিন্তু যখন আমি সেই মৃতদেহের কাছে পৌঁছলাম তখন মনে হচ্ছিল যেন আমার হৃদয় আমার হাতে এসে পড়েছে। সেই দৃশ্য দেখে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। সকালে যখন চোখ খুললাম তখন আমি আমার ক্যাবিনের চেয়ারে ছিলাম। প্ল্যাটফর্ম থেকে অনেক শব্দ হচ্ছিল। আমি বাইরে গিয়ে দেখি প্ল্যাটফর্মে প্রচুর মানুষের ভিড়। প্ল্যাটফর্মে একটি মৃতদেহ পড়ে আছে। তাই আমিও তা দেখার জন্য লোকজনের মধ্যে গেলাম। আমার আত্মা ভয় কেঁপে উঠল, কারণ মানুষের মধ্যে পড়ে থাকা সেই মৃতদেহটি অন্য কারো নয়, আমার। এই রেল স্টেশনে নিয়োজিত প্রতিটি অফিসারের মতো আমিও আজ মারা গেছি। যদি কখনো এই রেল স্টেশনে রাত কাটানোর সুযোগ পাও তাহলে কি তুমি এখানে আসতে চাও? হয়তো আমার মতো সেই মেয়েটিও তোমার কাছে সাহায্যের জন্য অনুরোধ করতে আসবে। যদি তুমি এই গল্পটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো